হ্যালো 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 হ্যালো। তো কেমন আছিস তোরা? খুব ভালো, তাই তো। তো আজকে আগের লেকচারে আমরা পুরো একটা ওয়ান শটের মাধ্যমে আমরা ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশনটা পুরো কমপ্লিট করেছি, কোয়ান্টাম থিওরিটা পুরো কমপ্লিট করেছি, তাই তো। কোয়ান্টাম থিওরিটা পুরো শেষ করে দিয়েছি একদম। তো আজকে আমরা অ্যাটমটা, ঠিক আছে, অ্যাটমটা ধরবো এবং এটা ওয়ান শট করবো, ঠিক আছে। দুটো শট হতে পারে, খুব জোর হলে দুটো শটের মাধ্যমে এটা শেষ করে দেবো, ঠিক আছে। চল চল তাহলে তাহলে আমরা অ্যাটম যেটা পড়বো, এই অ্যাটমটা কি, ঠিক আছে। অ্যাটমটা হলো পরমাণুর, অ্যাটম নিয়ে আমরা পড়বো, ঠিক আছে, পরমাণু নিয়ে আমরা পড়বো। তো পরমাণু নিয়ে পড়ার আগে এটা অনেক কনফিউশন চ্যাপ্টার, কারণ অনেকে অনেক কিছু তত্ত্ব দিয়েছিলেন, কোনোটা ভুল কোনোটা ঠিক, মনে রাখা খুব কঠিন, ঠিক আছে। এটা ভালো মতো পড়তে হবে, ঠিক আছে। চল, তো ডাব্লিউবি যেই মেন্স লেভেলের পর্যন্ত যাব আমরা, ঠিক আছে, ওর নিচে কথা বলবো না আমরা। চল, সব থেকে প্রথমে যেটা আছে রাদারফোর্ডের পরমাণু মডেল, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, ঠিক আছে। দেখতে পাচ্ছিস নিশ্চয়ই রাদারফোর্ডের অ্যাটমিক মডেল, ঠিক আছে। সব থেকে প্রথমে এটাই আছে। তো দেখ, রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা পড়ার আগে আমাদের একটা এক্সপেরিমেন্ট করতে হবে, যে এক্সপেরিমেন্টটার মাধ্যমে আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা করব, ঠিক আছে। চল, তো রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের লাগবে একটি তেজস্ক্রিয় পদার্থ, ঠিক আছে। এটা হলো গোল্ড প্লেট, ঠিক আছে। আর এখানে দেবো ভারী আলফা কণা, দেখতে পাচ্ছিস নিশ্চয়ই, সরে যাচ্ছি আবার। ভারী আলফা কণা আমরা দেবো এর সাথে, ঠিক আছে। তো আমরা কি করব দেখ, একটু অ্যাডজাস্ট কর, ঠিক আছে। সরে যাবো আমি, তারপর আর দিয়ে আবার বোঝাবো। দেখ, এখান থেকে ভারী আলফা কণা আমরা যদি চালনা করি, আমরা বেসিক্যালি গোল্ড প্লেটই কেন নিলাম, এটা কি তোরা বলতে পারবি? আমরা বেসিক্যালি গোল্ড প্লেটই কেন নিলাম, কারণ গোল্ড প্লেট কি আমরা ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত পাতলা করতে পারবো, এটা ভাঙবে না। অন্য ধাতু হলে কি হতো, ভেঙে যাওয়ার প্রবণতা থাকতো, কিন্তু গোল্ড প্লেট ভাঙবে না, ঠিক আছে। যতটা খুশি ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত পাতলা করতে পারিস, ঠিক আছে। গোল্ড প্লেটটাকে আমরা পাতলা করে নিয়েছি, একদম ম্যাক্সিমাম পয়েন্ট পর্যন্ত পাতলা করে নিয়েছি, ঠিক আছে। তো আমরা আলফা কণা চালনা করলাম, দিয়ে চালনা করে কি দেখলাম, দেখ, আলফা কণা ভারী কণা, ঠিক আছে, এবং পাশাপাশি পজিটিভ কণা। আলফা কণা চালনা করলাম, ঠিক আছে। তো 90% বেশি আলফা কণা কি হলো, যে পথে যাচ্ছিল সে পথেই চলে গেল, ঠিক আছে। 90% বেশি আলফা কণা হলো যে পথে যাচ্ছিল সেই পথেই চলে গেল। দেখ, দেখতে পাচ্ছিস তোরা। এর থেকে কি প্রমাণিত হয়, এর থেকে প্রমাণিত যেগুলো হয় সেগুলো আমি সঙ্গে সঙ্গে বলে দেবো, ঠিক আছে, বলতে যাব, তোরা নোট করে নিবি, এটা আমি লিখবো না। এর থেকে প্রমাণ হয় যে আলফা কণার বেশিরভাগ জায়গায় ফাঁকা, কারণ যদি আমি আলফা কণা পরমাণু বা নিউক্লিয়াসের নিউক্লিয়াস নয়, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, তাই তো, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এক্সপেরিমেন্টটা করার পর বুঝতে পেরেছিলেন, আমি আগে থেকেই বলে দিচ্ছি এটা, ঠিক আছে, কারণ এটা আমি জানি অলরেডি। চল দেখ, আর কিছু আলফা কণা হালকা হালকা কোণে বেঁকে গেল, হালকা 1 ডিগ্রি, সাপোজ 2 ডিগ্রি, ঠিক আছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি কোণে বেঁকে গেল, এবং খুব অল্প পরিমাণে, খুব নগণ্য, একদম নেগলিজিবল আলফা কণা রিফ্লেক্ট ব্যাক হয়ে ঘুরে চলে এলো, ঠিক আছে। তো রিফ্লেক্ট ব্যাক হওয়ার অর্থটা কি, আমরা এখানে রিফ্লেক্ট ব্যাক যখন হয়েছে রাদারফোর্ড ভেবেছেন, তারপরে রাদারফোর্ড কি ভাবলেন, যে এমন কিছু আরেকটা জিনিস আছে যেটার জন্য রিফ্লেক্ট ব্যাক হচ্ছে, আর সেটা অবশ্যই ধনাত্মক আধানযুক্ত, কারণ যেহেতু দেখ আলফা কণা ধনাত্মক আধানযুক্ত আমরা জানি, এবং ভারী কণা আলফা কণাকে রিফ্লেক্ট ব্যাক করে দিচ্ছে, মানে ওটাও ধনাত্মক আধানযুক্ত হবে, তাই তো, ধনাত্মক আধানযুক্ত হবে। তো তারপর রাদারফোর্ড জানতে পারলেন যে পরমাণুর নিউক্লিয়াসে বা একদম কেন্দ্রে পজিটিভ আধান আছে, এটা
রাদারফোর্ড বুঝতে পারলেন। এই এক্সপেরিমেন্টটা করার পর ঠিক আছে, এই এক্সপেরিমেন্টটা করার পর তো আমাদের আরেকটি যেটি মনে রাখতে হবে, এটা তোরা অলরেডি জানিস, তাও আমি বলে দিচ্ছি, যে মাস অফ আলফা কণাটা বড় হবে মাস অফ ইলেকট্রনের থেকে। মাস অফ আলফা কণাটা বড় হবে মাস অফ ইলেকট্রনের থেকে। এই পর্যন্ত তোরা নোট করে নে, ঠিক আছে, করে নে। হ্যাঁ ঠিক আছে, করে নে। রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা যে আমরা পড়লাম, এত ভালোভাবে বুঝলাম, যে এক্সপেরিমেন্টটা আমরা পড়লাম, সেটা থেকে আমরা কি কি স্বীকার্য পাচ্ছি, যে পরমাণুর 1 নম্বর, পরমাণু এমটি, বেশিরভাগ জায়গায় কি ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, ঠিক আছে। হ্যাঁ, পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, ঠিক আছে। দ্বিতীয়ত, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াসে সমস্ত ভর বর্তমান আছে, ঠিক আছে। এই দুটো স্বীকার্য মেইনলি আমরা পেলাম এর থেকে, রাদারফোর্ডের অ্যাটমিক মডেল থেকে, ঠিক আছে, দেখ এরপর আমরা নিউক্লিয়াসের ভিতরে যাব, ঠিক আছে। তো পরমাণুর অ্যাটমের ভিতরে যাব, বেসিক্যালি এটা মনে কর অ্যাটম, তাই তো, অ্যাটম, ঠিক আছে, এটা নিউক্লিয়াস, এটা অ্যাটম, ঠিক আছে। তো কি হলো, এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ব্যাস কত, ব্যাসের রেঞ্জ কত, তো এই নিউক্লিয়াসের ব্যাসের রেঞ্জ যেটা, সেটা হলো 10⁻⁻15 মিটার, এটা হলো এর ব্যাসের রেঞ্জ। আমি যদি এরপর তোদেরকে কোয়েশ্চেন করি যে ব্যাসার্ধ কত হবে, ভাই বল তোরা, ব্যাসার্ধ কত হবে, বেসিক্যালি বল, ব্যাসার্ধ কত হবে বল, ভালোভাবে দেখে বল কমেন্টে জানা ব্যাসার্ধ কত হবে। তো অনেকেই বলবি স্যার ব্যাসার্ধ, দাদা ব্যাসার্ধ 10⁻⁷.5 মিটার হবে। আরে ভাই শোন, দেখ নিউক্লিয়াসের যে অ্যাটমটার ভিতরে নিউক্লিয়াসটা থাকে, সেই অ্যাটমটাই তো 10⁻⁻10 মিটারের, তাহলে ব্যাসার্ধ কি করে, তাও নিউক্লিয়াসের ব্যাসার্ধ কি করে 10⁻⁻10 মিটার হয়, এটা অসম্ভব, তাই তো, এটা অসম্ভব। দেখ আমি বোঝাই, দেখ তোদেরকে, এই যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ লিখেছি, এটা বেসিক্যালি ওর রেঞ্জ, তাই তো, কিন্তু আসল যেটা ব্যাসার্ধ d/2, সেটাও 10⁻⁻15 মিটারই হবে। কারণটা আমি একটু বুঝিয়ে দিই ভালোভাবে, ঠিক আছে। কারণ দেখ 1 × 10⁻⁻15 মিটার আমি যদি লিখি এর ব্যাসটা, ঠিক আছে, এটা রেঞ্জ চেঞ্জ করব না, আমরা রেঞ্জের কোনো রকম পরিবর্তন বা চেঞ্জেস করব না। আর d/2 মানে ব্যাসার্ধটা আমরা লিখি 0.5 × 10⁻⁻15 মিটার, ঠিক আছে। দেখ ভালোভাবে, দেখ আমি কি করলাম, আমি বেসিক্যালি এখানে কিছুই করিনি, দেখ আমরা প্রথমে বললাম ব্যাসার্ধটা 10⁻⁻15 মিটার হবে, ঠিক আছে। তো তোদেরকে যখন আমি কোশ্চেন করলাম যে ভাই বল তোরা, যে ব্যাসটা যদি 10⁻⁻15 মিটার হয়, তাহলে ব্যাসার্ধটা কত হবে, রেডিয়াসটা কত হবে, তোরা বললি 10⁻⁻7.5 মিটার, অনেকে হয়তো ঠিকও বলেছে, ঠিক আছে, আমি সেটা ধরছি না। তো কিন্তু এটা হবে না, কারণ রেঞ্জ চেঞ্জ হয় না। তারপরে আমি বোঝানোর জন্য 1 × 10⁻⁻15 মিটার নিলাম, ঠিক আছে, ব্যাসটা, তো ব্যাসার্ধটা এর অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ 0.5 × 10⁻⁻15 মিটার হয়ে যাবে, ঠিক আছে। আর একটা উদাহরণের সাহায্যে তোদেরকে আমি বোঝাই, ঠিক আছে, এটা আমি মুছছি, ভাই নোট করে নে তোরা, ঠিক আছে, এটা আমি মুছছি। মনে কর ঠিক আছে, মনে কর এটা একটা নিউক্লিয়াস, ঠিক আছে,
এর ব্যাসটা 10 সেমি। ব্যাস 10 সেমি হয় না, কিন্তু অ্যাটমের যে ব্যাস তার ব্যাস 10 সেমি হয় না। ঠিক আছে, এটা একটা অ্যাটম, এর ব্যাস মনে কর 10 সেমি, এর ব্যাসার্ধ কত হবে, d/2 সমান 5 সেমি। এই যে পরিবর্তন হলো 5 সেমি আর 10 সেমি, আগে বড় ছিল এখন ছোট হয়ে গেল, কিন্তু এর রেঞ্জ সেমি 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 সেমিতে ফোকাস কর তোরা, ফোকাস অন সেমি। এর যে রেঞ্জ সেমি, এটা কি কোনো পরিবর্তন হলো? হলো না নিশ্চয়ই, তোরা দেখতে পাচ্ছিস এর যে রেঞ্জ, সেই রেঞ্জে কোনো পরিবর্তন হলো কি? না, হলো না দাদা। তো রেঞ্জের কোনো পরিবর্তন আমরা করব না, ঠিক আছে, রেঞ্জের কোনো রকম পরিবর্তন আমরা করব না, তাই তো? ঠিক আছে, তো সেমি রেঞ্জ ছিল, সেমি থাকবে, ঠিক আছে, বোঝা গেল? একদম বোঝা গেল, ঠিক আছে, চল। ঠিক আছে, দেখ আর একটা আমি কথা বলে রাখি তোদের, এটাও ইম্পর্টেন্ট। দেখ, আমি তো নিউক্লিয়াস নিয়ে কথা বললাম, কিন্তু নিউক্লিয়াসের উপরে যে আস্তরণটা থাকে সেটা হলো অ্যাটম বা পরমাণু। তো পরমাণুর ব্যাস কত বল তোরা? পরমাণুর ব্যাস আমি বলে দিয়েছিলাম 10⁻10 মিটার। এর ব্যাসার্ধ কত? এর ব্যাসার্ধ 10⁻10 মিটারই হবে, কারণ রেঞ্জ কখনো চেঞ্জ হয় না, রেঞ্জ কখনো চেঞ্জ হয় না। ভালোভাবে দেখ তোরা, রেঞ্জ কখনো চেঞ্জ হয় না। অ্যাটমের রেঞ্জ, অ্যাটমের ব্যাসার্ধ যদি 10⁻10 মিটার হয়, অর্থাৎ রেঞ্জ যদি 10⁻10 মিটার হয়, তাহলে ব্যাসার্ধর রেঞ্জটাও সেম টু সেম হবে, ব্যাসার্ধর রেঞ্জটাও সেম টু সেম। ব্যাসার্ধর রেঞ্জটা সেম হবে, তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস আশা করব, সাপোজ বুঝতে পেরেছিস, ঠিক আছে, হোপ হোপ করবো এটা বুঝতে পেরেছিস তোরা। চল চল তাহলে আমরা একটু ইন্টারেস্টিং করে দিই এটাকে। দেখ, এটা একটা অ্যাটম, ঠিক আছে, এটা বারবার বলতে হবে না, এটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসকে কেন্দ্র করে কে ঘুরছে? ইলেকট্রন ঘুরছে, এটা আমরা বারবার পড়েছি। নিউক্লিয়াসকে কেন্দ্র করে কি কারা ঘুরছে? ইলেকট্রন ঘুরছে, এটা আমরা বারবার পড়েছি। তো ইলেকট্রন কি রকম ভাবে ঘুরছে? ইলেকট্রন সার্কুলার মোশন বা বৃত্তীয় পথে ঘুরছে। দেখ, বৃত্তীয় পথে যদি ঘুরে তাহলে বৃত্তীয় গতিও তো সৃষ্টি হবে, বৃত্তীয় পথে যদি ঘুরে তাহলে বৃত্তীয় গতিও তো সৃষ্টি হবে। তো এক্ষেত্রে বৃত্তীয় গতিতে ঘুরছে, বৃত্তীয় গতিতে ঘুরছে, কারণ কাউকে যদি কেন্দ্র করে ঘুরে, কোনো একটা অবজেক্ট, কোনো একটা অবজেক্টকে যদি কেন্দ্র করে ঘুরে, তাহলে সেটাকে আমরা বলবো বৃত্তীয় গতি, ঠিক আছে। তো বৃত্তীয় গতিতে ঘুরছে ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে, দেখ ভালোভাবে, বৃত্তীয় গতিতে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তাই তো? বৃত্তীয় গতিতে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। কেমন গতিতে ঘুরছে? সার্কুলার মোশনে ঘুরছে, সার্কুলার মোশনে ঘুরছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে সার্কুলার মোশনে ক্রমাগত ঘুরছে, ক্রমাগত ঘুরছে, বারবার ঘুরে চলেছে, তাই তো? তো বারবার যেহেতু যদি ঘোরে তাহলে কি হবে বল? যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বারবার ঘুরে কি হবে? নিউক্লিয়াসকে কেন্দ্র করে বারবার ঘুরলে সেন্ট্রিপিটাল ফোর্স অর্থাৎ অভিকেন্দ্র বলের সৃষ্টি হবে, অভিকেন্দ্র বলের সৃষ্টি হবে। অভিকেন্দ্র বলের যদি সৃষ্টি হয় অভিকেন্দ্র ত্বরণেরও সৃষ্টি হবে, অভিকেন্দ্র বলের যদি সৃষ্টি হয় অভিকেন্দ্র ত্বরণের সৃষ্টি হবে। আমি এটা লিখে দেবো যেটা আমি বললাম, কারণ এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। অভিকেন্দ্র বলের যদি সৃষ্টি হয় অভিকেন্দ্র ত্বরণের সৃষ্টি হবে। আরেকবার রিপিট করি আমি, দেখ, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে বৃত্তীয় গতিতে অর্থাৎ সার্কুলার মোশনে। যদি বারবার এইভাবে ঘুরতে থাকে তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স অর্থাৎ অভিকেন্দ্র বলের সৃষ্টি হবে, অভিকেন্দ্র বলের যদি সৃষ্টি হয় অভিকেন্দ্র ত্বরণেরও সৃষ্টি হবে, অভিকেন্দ্র ত্বরণের সৃষ্টি হবে, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? আরেকবার বলি, দেখ দেখ তোর কি হলো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা বৃত্তীয় গতিতে বা সার্কুলার মোশনে ঘুরছে, ঠিক আছে। নিউক্লিয়াসের চারপাশে প্রতিনিয়ত বৃত্তীয় গতিতে বা সার্কুলার মোশনে যদি ঘোরে তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? অভিকেন্দ্র বলের সৃষ্টি হয়।
অভিকেন্দ্র বলের যদি সৃষ্টি হয় অভিকেন্দ্র ত্বরণের সৃষ্টি হবে, অভিকেন্দ্র ত্বরণেরও সৃষ্টি হবে, তাই তো? অভিকেন্দ্র ত্বরণেরও সৃষ্টি হবে। দেখ এটা আমি লিখে নিই যে অভিকেন্দ্র বল থাকলে, অভিকেন্দ্র বল থাকলে অভিকেন্দ্র ত্বরণও থাকবে, অভিকেন্দ্র ত্বরণও থাকবে। অভিকেন্দ্র বল থাকলে অভিকেন্দ্র ত্বরণও থাকবে। যদি অভিকেন্দ্র বল থাকে তাহলে অভিকেন্দ্র ত্বরণও থাকবে, তাই তো? একদম ঠিক আছে। দেখ আরেকটু আমি আপার লেভেলে যাই, ঠিক আছে? আরেকটু আপার লেভেলে যাই, এটাকে আরেকটু ইন্টারেস্টিং করি। এই যে নিউক্লিয়াসটা ঘুরছে বৃত্তাকার পথে, সার্কুলার মোশন তৈরি করছে, এই যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনটা ঘুরছে এবং সার্কুলার মোশন তৈরি করছে, এই সার্কুলার মোশন তৈরি তো করছে, কিন্তু এই যে ঘুরছে, প্রতিনিয়ত ঘুরছে, তো এত এনার্জি কোথা থেকে পাচ্ছে? এত এনার্জি কোথা থেকে পাচ্ছে আমি বলি তাহলে। এই যে নিউক্লিয়াসের সাথে এই যে ইলেকট্রনের, নিউক্লিয়াসের সঙ্গে ইলেকট্রনের যে আকর্ষণ, যে কুলম্বীয় আকর্ষণ বল, সেই কুলম্বীয় আকর্ষণ বল কি করছে? এটাকে ঘোরাচ্ছে। কুলম্বীয় আকর্ষণ বলটা ইলেকট্রনটাকে ঘোরাচ্ছে নিউক্লিয়াসের চারিদিকে। এই যে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে অ্যাট্রাকশন এবং অ্যাট্রাকশন যে ফোর্স, কুলম্বীয় যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের জন্য নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে কুলম্বীয় আকর্ষণ বল, ঠিক আছে? নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে কুলম্বীয় আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের জন্য ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারপাশে ক্রমাগত হারে বা প্রতিনিয়ত ঘুরে যাচ্ছে, ঠিক আছে? চল আমি এই যেটা বললাম সেটাকে আরেকবার রিপিট করি যাতে তোদের সুবিধা হয়। দেখ প্রথমে আমি কি বললাম? প্রথমে বললাম যে নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে। কোনো একটা অবজেক্ট যদি কেন্দ্র করে ঘুরে তাহলে তাকে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশন বলা হয়, ঠিক আছে? তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনটা ঘুরছে, তো সার্কুলার মোশনে আছে ইলেকট্রনটা, তাই তো? বৃত্তীয় গতিতে আছে ইলেকট্রনটা। যদি নিউক্লিয়াসকে চারপাশে প্রতিনিয়ত ঘুরে বেড়ায়, নিউক্লিয়াসের চারপাশে প্রতিনিয়ত ঘুরে বেড়ায়, তাহলে বৃত্তীয় গতি বা সার্কুলার মোশনের সৃষ্টি হয়, এবং সার্কুলার মোশনের যদি সৃষ্টি হয় তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সের সৃষ্টি হতে হবে, সেন্ট্রিপিটাল ফোর্সের সৃষ্টি হবে, এবং পাশাপাশি অভিকেন্দ্র বল, সেন্ট্রিপিটাল ফোর্স মানে অভিকেন্দ্র বল, আর সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন মানে অভিকেন্দ্র ত্বরণ, দুটোরই সৃষ্টি হবে, ঠিক আছে? যার ফলে এটি ঘুরতে থাকবে। এই যে ঘুরছে, ঘোরার কারণ কি? অভিকেন্দ্র বল, ঘোরার কারণ হলো অভিকেন্দ্র বল। এই অভিকেন্দ্র বলের যোগান কোথায় পায়? এই ইলেকট্রনটা যে ঘুরছে নিউক্লিয়াসের চারিদিকে, ঘোরার কারণ হলো অভিকেন্দ্র বল। এই যে অভিকেন্দ্র বল, সেই অভিকেন্দ্র বলের যোগান কে দেয়? নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে যে যে অ্যাট্রাকশন, যে কুলম্বীয় অ্যাট্রাকশন, সেই কুলম্বীয় অ্যাট্রাকশন ফোর্সটাই অভিকেন্দ্র বলের যোগান দেয়, তাই তো? অভিকেন্দ্র বলের যোগান দেয়, একদম অভিকেন্দ্র বলের যোগান দেয়। দেখ এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো কিছুই নয়, রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের ড্রব্যাক। দেখ এই যে রাদারফোর্ড যে অ্যাটমিক মডেলটা দিলেন, যে পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা, ইলেকট্রনগুলো চারপাশে ঘুরবে পরমাণুর চারপাশে, এবং নিউক্লিয়াসে সমস্ত শক্তি বর্তমান আছে, সমস্ত ভর, অ্যাটমের যে পুরো ভরটা সেটা নিউক্লিয়াসে বর্তমান আছে, এটা আমরা জানি, ঠিক আছে? এটা আমরা জেনেছি এতক্ষণ পর্যন্ত। দেখ তাহলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলের যে ড্রব্যাক, যে ত্রুটি, সেই ত্রুটিটা আমাদের জানতে হবে এরপর, ঠিক আছে? দেখ ত্রুটিটা কিছুই নয়, ধর কোনো একটা আধানযুক্ত কণা যে ত্বরণ আছে, সে কন্টিনিউয়াসলি কোনো একটা আধানযুক্ত কণা ধরে নে ইলেকট্রনের ত্বরণ আছে কি নেই? আছে, ইলেকট্রনের ত্বরণ আছে, কারণ ইলেকট্রনে আমরা অভিকেন্দ্র ত্বরণ সম্বন্ধে পড়লাম, তাই তো? ইলেকট্রনে অভিকেন্দ্র ত্বরণ আছে, গোল গোল ভাবে ঘুরছে, বৃত্তীয় গতি সার্কুলার মোশন আমরা পড়ে এলাম। তো ইলেকট্রনের যদি ত্বরণ থাকে, কোনো আধানযুক্ত কণা যার ত্বরণ আছে, সে কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করবে, দেখ আমি লিখে দিই যে
কোনো আধানযুক্ত বস্তু, কোনো আধানযুক্ত বস্তু যার ত্বরণ আছে, সে কন্টিনিউয়াসলি শক্তির বিকিরণ করবে। দেখ, হ্যাঁ বলি, কোন একটা আধানযুক্ত বস্তু যদি তার ত্বরণ থাকে, ঠিক আছে, যদি তার ত্বরণ থাকে, কোন একটা আধানযুক্ত বস্তু যদি তার ত্বরণ থাকে, তাহলে সে কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে থাকবে, কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে থাকবে। দেখ দেখ বলছি, আমি একটা প্র্যাকটিক্যালি উদাহরণ দিয়ে বলবো এটা, ঠিক আছে, এটা মুছি আমি, ঠিক আছে। দেখ, হ্যাঁ, এটা মনে করো একটা অ্যাটম, ঠিক আছে, এটা নিউক্লিয়াস, এটা ইলেকট্রনটা ঘুরছে। এই ইলেকট্রনের কি কোনো আধান আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ দাদা, ইলেকট্রনের আধান আছে প্লাস ভিই, ঠিক আছে, এটা নিউক্লিয়াস। তো ইলেকট্রনের কি কোনো ত্বরণ আছে? ইলেকট্রন হ্যাভ এনি কাইন্ড অফ অ্যাক্সেলারেশন? ইলেকট্রনের কি কোনো ত্বরণ আছে? হ্যাঁ, আমরা অভিকেন্দ্র ত্বরণ সম্বন্ধে পড়েছি না? অভিকেন্দ্র ত্বরণ সম্বন্ধে যদি আমরা পড়ে থাকি, তাহলে ওখানেই তো আমি অভিকেন্দ্র ত্বরণের ফলেই তো ইলেকট্রনটা ঘুরছে, তো ইলেকট্রনের ত্বরণ আছে। যদি ইলেকট্রনের ত্বরণ থাকে, তাহলে আমি এখানে বলতে পারি ইলেকট্রনের ত্বরণ আছে। হ্যাঁ, একদম বলতে পারি আমরা। তো যদি এক্ষেত্রে ইলেকট্রনের ত্বরণ থাকে, তাহলে ইলেকট্রনের ত্বরণ থাকলে কি বললাম আমি একটু আগে, কি বললাম বল ভাই, যে কন্টিনিউয়াসলি শক্তির বিকিরণ করতে থাকবে, শক্তি ছাড়তে থাকবে, তাই তো বললাম তো, একদম। তো কন্টিনিউয়াস হারে শক্তির বিকিরণ করতে থাকবে। তো কেমন হবে ব্যাপারটা? ব্যাপারটা আমি এটা মুছে দিই, না হলে বলতে পারবো না, মুছতে হবে না, আমি করে দিচ্ছি। দেখ, ধর নিউক্লিয়াস, ঠিক আছে, এটা নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরছে, ইলেকট্রনের আধানও আছে, ত্বরণ আছে। তো কন্টিনিউয়াসলি শক্তির বিকিরণ বা শক্তি ছাড়লে কি হবে? এটা দুর্বল হয়ে যাবে ইলেকট্রনটা, তার ফলে নিউক্লিয়াসের পজিটিভ চার্জটা কি করবে? টেনে নেবে, ইলেকট্রনটাকে টেনে নেবে। তো কি হবে ব্যাপারটা? ব্যাপারটা এইভাবে ঘুরতে 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 ইলেকট্রনে পড়ে, ইলেকট্রনটা নিউক্লিয়াসে পড়ে ইলেকট্রনটা মারা যাবে, শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। দেখ ভালোভাবে দেখ তোরা, যে কি হলো ব্যাপারটা। ব্যাপারটা এখানে একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত। আমরা কি বললাম? আধানযুক্ত বস্তুর যদি ত্বরণ থাকে, তাহলে সে কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে থাকবে। এক্ষেত্রেও আমি বাম দিকের ছবিটা, অর্থাৎ ফোনের ক্ষেত্রে ডান দিকে, অর্থাৎ তোদের ডান দিকের যে ছবিটা, সেটা দেখ তোরা, যে আমি কি করলাম, আমি এখানে ইলেকট্রনটা শক্তি বিকিরণ বা ছেড়ে দিচ্ছে। তো ইলেকট্রনটা যদি শক্তি ছেড়ে দেয়, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তাহলে ব্যাপারটা এখানে দাঁড়াবে যে ইলেকট্রনটা স্পাইরাল পথে, অর্থাৎ বৃত্তীয় পথে ঘুরতে 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 শক্তি হারিয়ে যাচ্ছে। তাহলে নিউক্লিয়াসটা তীব্র আকর্ষণ করবে, নিউক্লিয়াসটা তীব্র আকর্ষণ করলো, যার ফলে ইলেকট্রনটা এসে নিউক্লিয়াসে পড়ে গেল, ইলেকট্রনটা এসে নিউক্লিয়াসে পড়ে গেল, ব্যাপারটা এখানে দাঁড়ালো। এবং স্পাইরাল পথে ঘুরতে 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 স্পাইরাল পথে ঘুরতে ঘুরতে স্পাইরালি ডেথ হয়ে যাবে, ইলেকট্রনটা স্পাইরালি ডেথ হয়ে যাবে, স্পাইরাল পথে ঘুরতে ঘুরতে ইলেকট্রনটা স্পাইরালি ডেথ হয়ে যাবে। তো স্পাইরাল পথে ঘুরতে ঘুরতে ডেথ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, তো এটা রাদারফোর্ডের একটা ড্রব্যাক, ঠিক আছে, এটাও রাদারফোর্ডের একটা ড্রব্যাক বা ত্রুটি আমরা বলতে পারি। দেখ এখানে কি আছে, দ্বিতীয়ত ড্রব্যাকটা কি? কন্টিনিউয়াস স্পেক্ট্রা আর লাইন স্পেক্ট্রা, ঠিক আছে। রাদারফোর্ড কন্টিনিউয়াস স্পেক্ট্রা ব্যাখ্যা করতে পেরেছিল, কিন্তু লাইন স্পেক্ট্রা পারেনি। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা যেটা পড়লো
সেটা কন্টিনিউয়াস বর্ণালী হবে না, কিন্তু এটা রেখা বর্ণালী হবে, দেখ আমি ড্রব্যাকগুলো আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? তোরা হয়তো একটু কনফিউশন রয়ে গেছে তোদের মাথায়, ঠিক আছে? দেখ বলছি, একটা নিউক্লিয়াসের চারপাশে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রনের আধান আছে, ত্বরণ আছে। তো ইলেকট্রনের যদি আধান আর ত্বরণ দুটোই থাকে তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি আধানযুক্ত বস্তু যদি ত্বরণ থাকে তাহলে সে কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করতে পারবে, তাই তো? এভাবে কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করলে ইলেকট্রনটা যদি কন্টিনিউয়াস হারে শক্তি বিকিরণ করে তাহলে কি হবে? তাহলে ব্যাপারটা এখানে দাঁড়াবে, তাহলে ইলেকট্রনটা শক্তি ছাড়লে নিউক্লিয়াসটা ইলেকট্রনটাকে আকর্ষণ করবে, যার ফলে ইলেকট্রনটা স্পাইরাল পথে ঘুরতে ঘুরতে নিউক্লিয়াসের কাছে যেয়ে নিউক্লিয়াসের উপরে পড়ে মারা যাবে। তারপরে কি হলো? তার ফলে অ্যাটমটা বা পরমাণুটা স্থায়ী হতে পারলো না, পরমাণু বা অ্যাটমটা অস্থায়ী হয়ে গেল, ঠিক আছে? পরমাণু বা অ্যাটমটা অস্থায়ী হয়ে গেল, স্থায়ী হতে পারলো না, তাই তো? স্থায়ী হতে পারলো না এবং স্পাইরাল পথে ঘুরতে ঘুরতে স্পাইরালি ডেথ হয়ে গেল। এখানে যেহেতু কন্টিনিউয়াসলি শক্তি বিকিরণ করছে তো কন্টিনিউয়াস স্পেকট্রা হওয়ার কথা, কিন্তু এখানে কন্টিনিউয়াস স্পেকট্রা হবে না, এখানে রেখা বর্ণালী বা লাইন স্পেকট্রাই হবে, ঠিক আছে? লাইন স্পেকট্রা হবে, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? গেল। তো এই ছিল রাদারফোর্ডের দুটি ড্রব্যাক বা ত্রুটি। তো দেখ ভাই, এরপরে আমরা যেটাই আলোচনা করবো যেটা নিয়ে বোর, ঠিক আছে? রাদারফোর্ড স্যাটিসফাই করতে পারেনি, ঠিক আছে? রাদারফোর্ডের যে অ্যাটমিক মডেল দিয়েছিল সেই অ্যাটমিক মডেলে পরমাণু স্থায়ী হয়নি, তার জন্য তারই স্টুডেন্ট বোর কি করলেন? কিছু মডেল দিলেন যাতে পরমাণু আরেকটু বেশি স্থায়ী করা যায়, ঠিক আছে? তো এখানে তিনি কি বললেন? দেখ, এখানে তিনি বেসিক্যালি তিনটে কথা বলেছিলেন। একটা হলো তিনি যে কক্ষপথগুলো সেটাকে এনার্জি স্তর ধরে নিয়েছিলেন, ঠিক আছে? আর দ্বিতীয়ত তিনি বলেছিলেন যে কোনো কক্ষপথে থাকতে পারে না, শুধুমাত্র এমভিআর কৌণিক ভরবেগ যদি NH/2π সাথে সমান হয় তবেই থাকবে, না হলে কক্ষপথে থাকবে না, যে কোনো কক্ষপথে ইলেকট্রন থাকবে না। তৃতীয়ত তিনি বলেছিলেন উচ্চ থেকে নিম্ন কক্ষপথে এলে শক্তির বিকিরণ করবে, আর নিম্ন থেকে উচ্চ কক্ষপথে গেলে শক্তির অর্জন করবে, ঠিক আছে? শক্তির গ্রহণ করবে। চল ভালোভাবে বুঝে নিয়ে এটা, ঠিক আছে? তো তিনি কি বলেছিলেন? যে ইলেকট্রনগুলি যে কোনো কক্ষপথে থাকবে না, শুধুমাত্র যদি কৌণিক ভরবেগ mvr nh/2π হয়, তাহলেই থাকবে, ঠিক আছে? তাহলেই থাকবে। আমি সরে যাচ্ছি, দেখ তোরা এটা লিখে নে। যদি কৌণিক ভরবেগ mvr nh/2π হয়, ঠিক আছে, ইলেকট্রনগুলি এমন কক্ষপথে থাকবে যেখানে কৌণিক ভরবেগ mvr nh/2π এর সাথে সমান হবে। এটা বোরের কোয়ান্টাম কন্ডিশন আমরা বলতে পারি, এটা বোর মডেলের কোয়ান্টাম কন্ডিশনও আমরা বলতে পারি, তাই তো? এটা বোর মডেলের কোয়ান্টাম কন্ডিশনও আমরা বলতে পারি, ঠিক আছে? তো দ্বিতীয়ত তিনি কি বললেন? দ্বিতীয়ত তিনি বললেন যে যখন ইলেকট্রনগুলি কোনো কক্ষপথে থাকবে, যখন ইলেকট্রনগুলি ঘুরতে থাকবে বা কোনো কক্ষপথে থাকবে, তখন ইলেকট্রনগুলি শক্তি গ্রহণ বা বর্জন করবে না, ঠিক আছে? তখন ইলেকট্রনগুলি কোনো শক্তির বর্জন বা গ্রহণ করবে না। দেখ, ধর ইলেকট্রনগুলি কোনো একটা মনে কর কে কক্ষপথে আছে, তো যখন কে কক্ষপথে ঘুরতে থাকবে তখন ইলেকট্রনগুলি শক্তির বর্জন বা গ্রহণ করবে না, কিন্তু রাদারফোর্ড কি বলেছিলেন? যে ইলেকট্রনগুলি স্পাইরাল পথে ঘুরতে ঘুরতে শক্তি বর্জন করতে করতে ডেথ হয়ে যাবে, কিন্তু এটা ঠিক নয়। বোরেরটা ঠিক ছিল। তিনি বলেছিলেন যে ইলেকট্রনগুলি কোনো রকম শক্তি গ্রহণ বা বর্জন করবে না, তাহলেই পরমাণু বা অ্যাটমটা স্থায়ী হচ্ছে, তাই তো? একদম। 3 নম্বর ব্যাপার তিনি কি বলেছিলেন? 3 নম্বর ব্যাপার তিনি বলেছিলেন যে যদি এনার্জি, এটাকে আমরা এবার এনার্জি বলবো, শক্তি স্তর, ঠিক আছে? যদি যে কিটাকে এনার্জি বলবো, যদি আমরা বলি কে এল এম যে কক্ষপথগুলো সেগুলোকে আমরা এনার্জি স্তরও বলতে পারি, ঠিক আছে? যদি উপরের এনার্জি স্তর থেকে নিচের এনার্জি স্তরে আসে, যদি উপরের এনার্জি স্তর থেকে নিচের এনার্জি স্তরে আসে তাহলে শক্তি গ্রহণ করবে, যদি নিচের এনার্জি স্তর থেকে উপরের এনার্জি স্তরে যায় তাহলে শক্তি বর্জন করবে, তাহলে শক্তি বর্জন করবে।
ঠিক আছে, এখানে একটু ভুল হয়ে গেছে, সরি তার জন্য। যদি উপর থেকে বা উচ্চ থেকে নিম্ন কক্ষপথে যায় তাহলে শক্তি বর্জন করবে, ঠিক আছে, সরি এর জন্য। আর যদি নিম্ন থেকে উচ্চ কক্ষপথে যায় তাহলে শক্তি গ্রহণ করবে, তাহলে শক্তি গ্রহণ করবে, ঠিক আছে। দেখ, তো তিনটে স্বীকার্য তিনি দিয়েছিলেন। 1 নম্বর হলো কৌণিক ভরবেগ এম্পিয়ার, কৌণিক ভরবেগ এম্পিয়ার NH/2π এর সাথে সমান। যে কোনো কক্ষপথে থাকবে না, সেই কক্ষপথেই থাকবে যেই কক্ষপথে এম্পিয়ার কৌণিক ভরবেগ NH/2π এর সাথে সমান হবে, ঠিক আছে। আর ইলেকট্রনগুলি কোনো কক্ষপথে যখন থাকবে, কোনো কক্ষপথে যখন থাকবে, ধর কে কক্ষপথে আছে, তখন শক্তি গ্রহণ বা বর্জন করবে না, তখন শক্তি গ্রহণ বা বর্জন করবে না, ঠিক আছে। আর উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে তাহলে তাহলে শক্তি ছেড়ে দেবে বা শক্তি বর্জন করবে। আর নিম্ন থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায় তাহলে শক্তি গ্রহণ করবে, তাহলে শক্তি গ্রহণ করবে। নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যায় বা এনার্জি স্তরে যায় তাহলে শক্তি গ্রহণ করবে, ঠিক আছে। তো আরেকবার বলে নিই, দেখ, ধর কি বললেন, বোর্ড বললেন যে ব্যাপারটা এরকম হবে যে যে কোনো কক্ষপথে থাকবে না যেখানে এম্পিয়ার ইজিক্যাল টু NH/2π সমান হবে, কৌণিক ভরবেগ NH/2π এর সাথে সমান হবে, সেই কক্ষপথেই থাকবে। আর যখন তখন শক্তি বর্জন বা নেওয়া দেওয়া করবে না, শুধুমাত্র যখন কক্ষপথে থাকবে, যখন একটি নির্দিষ্ট কক্ষপথে থাকবে তখন শক্তি গ্রহণ বা বর্জন করবে না। ইলেকট্রনগুলি যখন নির্দিষ্ট একটা কক্ষপথে থাকবে তখন শক্তি গ্রহণ বা বর্জন করবে না। আর তৃতীয়ত তিনি কি বলবেন যে যখন উপর থেকে বা উচ্চ স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে তখন শক্তির বর্জন করবে, যখন নিম্ন থেকে উচ্চ শক্তি স্তরে যাবে তখন শক্তির গ্রহণ করবে, তখন শক্তি গ্রহণ করবে, ঠিক আছে, বোঝা গেল? দেখ ভাই, তো ভাই এটা ডি ব্রগলির প্রকল্প থেকে বোর্ডের কোয়ান্টাম শর্ত, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট প্রমাণ হবে, এটা অনেকবার বোর্ডস এক্সামে 2-3 বার পড়েছে, ঠিক আছে। তো এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোঝা গেল? চল এটা দেখে নিই তাহলে। দেখ, তো ডি ব্রগলির প্রকল্পটা কি আমরা জানি, ল্যামডা ইজিক্যাল টু H/mv, আমরা ডুয়েল নেচার অফ রেডিয়েশন তার থেকে আমরা পড়েছি, ল্যামডা ইজিক্যাল টু H/mv, ঠিক আছে। আর বোরের কোয়ান্টাম শর্তটা mv আর কৌণিক ভরবেগ সমান NH/2π, তাই তো, NH/2π, হ্যাঁ কি না? একদম। দেখ, এরপরে আমরা যেটা করব সেটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। দেখ, যদি আমি সমসংখ্যক কম্পাউন্ড করাই এই পরমাণু বা অ্যাটমটাই, তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াবে। যদি সমসংখ্যক না হয় তাহলে ব্যাপারটা কি রকম হবে? ঠিক জায়গায় কানেক্টটা করবে না, তাই তো, ঠিক জায়গায় কানেক্টটা করবে না। এটার যদি ব্যাসার্ধ আমি r ধরে নিই তাহলে 2πr সমান n ল্যামডা আমরা লিখতে পারি, 2πr সমান n ল্যামডা আমরা লিখতে পারি। এটাকে আমি মুছে দিচ্ছি, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র এই ইকুয়েশনটা বের করার জন্য আমি এটা করলাম, ঠিক আছে। তো NH/2 n ল্যামডা ইজিক্যাল টু 2πr, ঠিক আছে। যদি আমি এখানে ল্যামডার ভ্যালুটা লিখে দিই 2πr ইজিক্যাল টু n ইন্টু H/mv, n ইন্টু H/mv, তাই তো, ঠিক আছে। 2π এর বদলে আমি mv করব, mv এর বদলে 2π করব, তো কি হবে, mvr ইজিক্যাল টু NH/2π, ঠিক আছে, mvr ইজিক্যাল টু NH/2π, বোঝা গেল? mvr ইজিক্যাল টু NH/2π। দেখ, প্রমাণটা হলো কি হলো না? হলো একদম। তো আমি এখানে বলতে পারি যে ডি ব্রগলির প্রকল্প থেকে বোরের কোয়ান্টাম শর্ত আমরা প্রুভ করে দিয়েছি। দেখ, আরেকবার দেখ না হলে, ল্যামডা ইজিক্যাল টু H/mv আমরা নিয়েছি, mv আমরা কি জানি, ডি ব্রগলির প্রকল্প বা ডি ব্রগলির হাইপোথিসিস ল্যামডা ইজিক্যাল টু H/mv, অর্থাৎ কণা ধর্মও আছে আর তরঙ্গ ধর্মও আছে, তাই তো। আর বোরের কোয়ান্টাম শর্ত আমরা কি জানি, mvr ইজিক্যাল টু NH/2π, এটা আমাদের প্রুভ করতে হবে।
তো আমরা কি জানি 2πr ইজিক্যাল টু n ল্যামডা। যদি আমি ল্যামডার ভ্যালুটা লিখে দিই আর 2πটা এদিক ওদিক করে দিই তাহলে কি দাঁড়াবে? তাহলে দাঁড়াবে mvr ইজিক্যাল টু nh বাই mvr ইজিক্যাল টু nh বাই 2π, mvr ইজিক্যাল টু nh বাই 2π, তাই তো? mvr ইজিক্যাল টু nh বাই 2π। বোঝা গেল কি গেল না? গেল নিশ্চয়ই বোঝা গেল তো একদম। দেখ আমি প্রথমে কি করলাম, আমি ল্যামডা ইজিক্যাল টু nh বাই h বাই mv আমরা করে দিলাম, আর mvr ইজিক্যাল টু nh বাই 2π আমাদের প্রমাণ করতে হবে। 2πr ইজিক্যাল টু n ল্যামডা আমরা করে দিলাম, ল্যামডার ভ্যালুটা h বাই mv আমরা লিখে দিলাম, 2π কে mvর বদলে mv কে 2π এর বদলে আমরা লাগিয়ে দিলাম, হয়ে গেল mvr ইজিক্যাল টু nh বাই 2π। হলো কি হলো না? হলো, তাই তো? দেখ ভাই, তো হ্যাঁ, তো আমরা বোরের কোয়ান্টাম তত্ত্বটা খুব ভালোভাবে পড়লাম, ঠিক আছে? বোরের কোয়ান্টাম তত্ত্ব থেকে কোনো কোশ্চেন আমাদের আটকানো কথা নয়, তাই তো? কিন্তু বোর তত্ত্বেও লিমিটেশন ছিল। তোরা ভাববি স্যার বোর তত্ত্বেও লিমিটেশন? হ্যাঁ, বোর তত্ত্বেও দুটো কি তিনটে লিমিটেশন আছে, যেটা আমাদের ভালোভাবে জানতে হবে, ঠিক আছে? দেখ, বোর তত্ত্বের লিমিটেশন বলতে বোর বলেছিলেন যে এটা শুধুমাত্র ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। মানে যেসব পরমাণু বা আয়নের একটি মাত্র ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে, ঠিক আছে? মানে তো ধরে নে হাইড্রোজেন, লিথিয়াম 2+ এদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আমি দেখিয়ে দিচ্ছি তোদেরকে কেমনভাবে প্রযোজ্য হবে, না হলে বুঝতে পারবি না। ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে, প্রথম ড্রব্যাক এটা, ঠিক আছে? তো কি হলো 1H1, দেখ হাইড্রোজেনের কটা ইলেকট্রন আছে? স্যার একটা দাদা, একটা ইলেকট্রন আছে। তো এটা প্রযোজ্য, হাইড্রোজেন প্রযোজ্য, হ্যাঁ কি না? হ্যাঁ একদম। 2He, হিলিয়ামের কটা ইলেকট্রন আছে দাদা? হিলিয়ামের দুটো ইলেকট্রন আছে। এটা কি প্রযোজ্য হবে? না, এটা প্রযোজ্য হবে না দাদা। কিন্তু আমি যদি প্লাস লাগিয়ে দিই আয়ন হিসাবে প্রযোজ্য হবে, কিন্তু পরমাণু হিসাবে প্রযোজ্য হবে না। অর্থাৎ এটা আয়ন হিসাবে তো প্রযোজ্য হবে, কিন্তু হিলিয়াম পরমাণু হিসাবে প্রযোজ্য হবে না, ঠিক আছে? তো 2He4 লিথিয়াম 2+ প্রযোজ্য হবে। দেখ ভালোভাবে দেখ, ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই শুধুমাত্র বোর তত্ত্ব প্রযোজ্য। যেমন হাইড্রোজেন ক্ষেত্রে, 2He4+ এর ক্ষেত্রে, লিথিয়াম 2+ এর ক্ষেত্রে। কিন্তু 2He4+ বেসিক্যালি আয়ন রূপে হবে, কিন্তু পরমাণু রূপে হবে না, পরমাণু রূপে হবে না, ঠিক আছে? তো এটা বোর তত্ত্বের একটি ড্রব্যাক ছিল, বোর তত্ত্বের একটি ড্রব্যাক ছিল। দ্বিতীয়, বোর বলেছিলেন যে পরমাণুর যে কক্ষপথ বা শক্তি স্তর, ঠিক আছে, শক্তি স্তরগুলো কেমন হবে? বৃত্তাকার হবে। তিনি বলেছিলেন সার্কুলার, বৃত্তাকার হবে বলেছিলেন। কিন্তু আসলে কি রকম? আমরা সবাই জানি পৃথিবীর কক্ষপথ কিরকম বল? উপবৃত্তাকার। তো সেম টু সেম ইলেকট্রনের যে কক্ষপথ, পরমাণুর যে কক্ষপথ, সেটাও উপবৃত্তাকার। তো বেসিক্যালি এটা উপবৃত্তাকার হবে, উপবৃত্তাকার, উপবৃত্তাকার, এটা বেসিক্যালি উপবৃত্তাকার, ঠিক আছে? এটাও একটা বোর তত্ত্বের ড্রব্যাক, যে তিনি বলেছিলেন যে কক্ষপথগুলো বৃত্তাকার হবে, কিন্তু আসলে সেটি উপবৃত্তাকার। আমরাও বৃত্তাকারই করি, কিন্তু আসলে ওটা উপবৃত্তাকার হবে, ঠিক আছে? বোঝা গেল কি গেল না? গেল। তো তৃতীয় কি, তিনি লাইন স্পেকট্রা তো ব্যাখ্যা করে দিয়েছিলেন, কিন্তু ফাইন স্পেকট্রা অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম পরমাণু বা অ্যাটমের জন্য তিনি ব্যাখ্যা করতে পারেননি। এতে তার কোনো এটা দোষ নেই, কারণ বলি আমি, তোরা বলবি কেন তার দোষ নেই, কেন তিনি ব্যাখ্যা করতে পারেননি? অবভিয়াসলি তার দোষ না, সেটা নয়, কারণ তখন এত উন্নত যন্ত্রপাতি যে ছোট ছোট পরমাণুর জন্যও সমস্ত ব্যাখ্যা দিয়ে দেবে এইরকম যন্ত্রাদি আবিষ্কার হয়নি। তাই তিনি লাইন স্পেকট্রা ব্যাখ্যা করতে পেরেছিলেন, কিন্তু ফাইন স্পেকট্রা ব্যাখ্যা দিতে পারেননি, ঠিক আছে? বোঝা গেল? দেখ, বোর তত্ত্বের তিনটি লিমিটেশন আমরা পড়লাম। একটা হলো ওয়ান ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য। এই যে বোর তত্ত্ব আমরা পড়ছি, সেটা শুধুমাত্র এক ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। হ্যাঁ,
সেটা শুধুমাত্র 1 ইলেকট্রন সিস্টেমের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। ঠিক আছে, বোঝা গেল একদম। দ্বিতীয়ত এক্সাম্পল যদি আমরা ধরি 1H1 2He4+ দাদা, এর লিথিয়াম 2+, এবং দ্বিতীয়ত যে ইলেকট্রন যে শক্তি স্তরে ঘুরছে বা যে কক্ষপথে ঘুরছে সেটা বেসিক্যালি বৃত্তাকার হবে। ঠিক আছে, বৃত্তাকার হবে না, বৃত্তাকার হবে না, সেটা শুধুমাত্র উপবৃত্তাকার হবে। এবং তিনি লাইন স্পেকট্রা ব্যাখ্যা দিয়েছিলেন, কিন্তু ফাইন স্পেকট্রা বা সূক্ষ্ম যন্ত্রাদির জন্য কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ঠিক আছে, বোঝা গেল। এই তিনটি ছিল বোর তত্ত্বের ড্রব্যাক বা লিমিটেশন। তো এরপরে যেটা নিয়ে আমরা পড়বো সেটা হলো বোর তত্ত্বের প্রয়োগ। ঠিক আছে, এনতম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করবো আমরা, ব্যাসার্ধ বা রেডিয়াস। ঠিক আছে, বা রেডিয়াস। তো বোর তত্ত্বের প্রয়োগের ক্ষেত্রে আমরা এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করব, এনতম কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করব। ঠিক আছে, তো এনতম কক্ষপথের ব্যাসার্ধ কি? Rn = 0.53 n²/z। এত অ্যামস্ট্রং। ঠিক আছে, দেখ আমি সরে যাচ্ছি, তোরা লিখে নে। হ্যাঁ, বোরের তত্ত্বের যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে ব্যাসার্ধ অর্থাৎ এনতম কক্ষের ব্যাসার্ধ সমান Rn = 0.53 n²/z এত অ্যামস্ট্রং, এত অ্যামস্ট্রং। ঠিক আছে, বোঝা গেল। জেড সমান কি? আমরা কিছু কিছু খুব বেসিক টার্ম, যেমন জেড সমান হলো পরমাণু ক্রমাঙ্ক, প্রোটন সংখ্যা। ঠিক আছে, জেড সমান প্রোটন সংখ্যা। আর তোর আর n² সমান কি? n সমান কত নম্বর কক্ষপথ। ঠিক আছে, n সমান কি? n সমান হলো কত নম্বর কক্ষপথ। জেড সমান কি? প্রোটন সংখ্যা। এগুলো বেসিক জিনিস, এগুলো আমরা জানি। ঠিক আছে, প্রোটন সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক। ঠিক আছে, এগুলো বেসিক জিনিস, এগুলো আমি জানি। আর প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা, এটাও নিশ্চয়ই তোরা জানিস। প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা সমান ভর সংখ্যা। আর এনতম কক্ষপথে সর্বাধিক কটা ইলেকট্রন থাকতে পারে বল? তোরা বল, কমেন্টে জানা। এনতম কক্ষপথে সর্বাধিক ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে? এনতম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2n² পরিমাণ, 2n² পরিমাণ এনতম কক্ষপথে ইলেকট্রন থাকতে পারে। এটা যদি আমি অ্যাপ্লাই করে দেখাই, দেখ এনতম কক্ষপথে ম্যাক্সিমাম 2n² পরিমাণ ইলেকট্রন থাকতে পারে। এর মানে কি? কত নম্বর কক্ষপথ। দেখ মনে কর k সমান 1 বা n সমান 1 এর জন্য k এর আমরা বার করছি। ঠিক আছে, n সমান 1 এর জন্য আমরা যদি বার করতে যাই, প্রথমে আমরা জেনে নেব n সমান 1 এ কটা ইলেকট্রন থাকে? দুটো ইলেকট্রন থাকে। দেখি দুটো বেরোয় নাকি। 2 × 1² সমান 2। বেরিয়ে গেল কি গেল না? বেরিয়ে গেল, তাই তো। এত সহজ জিনিস আমি আর বলবো না। ঠিক আছে, এটা রিপিট ব্যাক করব না। ঠিক আছে, এটা রিপিট ব্যাক আমি করব না। দেখ Rn = 0.53 × n²/z। বোঝা গেল কি গেল না? এত অ্যামস্ট্রং। বোঝা গেল তো। আর যে আমরা বলি শক্তি স্তর কক্ষপথ K L M N O P Q R, ঠিক আছে, এগুলো কি পর্যন্ত বিস্তৃত? তোরা অনেকে বলবি 7টা 8টা, কমেন্টে জানা তোরা কি পর্যন্ত বিস্তৃত। এটা একটা কোয়েশ্চেন রইল তোদের জন্য। ঠিক আছে, আমি উত্তরটা বলে দিচ্ছি। তবু কক্ষপথগুলি ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হতে পারে। ঠিক আছে, এর কোনো শেষ নেই, এর কোনো শেষ নেই। ঠিক আছে, বোঝা গেল কি গেল না? গেল। দেখ আমরা যদি হাইড্রোজেনের ক্ষেত্রে বার করি, হাইড্রোজেনের জেড সমান কত? 1। ঠিক আছে, তো হাইড্রোজেনের ক্ষেত্রে বার করলে Rn = 0.53 × n² অ্যামস্ট্রং। কারণ জেড সমান তো 1, জেডের ভ্যালু আমি লিখবো না, তাই তো, আমি লিখবো না। দেখ যতটা আমি করলাম এখানে মুছে দেবো এবং এন এর ভ্যালু 1 2 3 করে আমরা অনুপাতটা বের করব। এটা একটা ইন্টারেস্টিং জায়গা। বোর তত্ত্বের প্রয়োগটা আমরা দেখব।
ঠিক আছে। এন এর ভ্যালু যদি আমি 1 নিই তাহলে কি হবে 0.53 ইন্টু কত হবে বল 1, তাই তো, এত অ্যামস্ট্রম। ওটাই তো, একদম ওটাই, ঠিক আছে। আমি যদি এন এর ভ্যালু 2 নিই হয়ে যাবে 0.53 ইন্টু 4, এন স্কোয়ার মানে কি 2 স্কোয়ার সমান কত 4 এত অ্যামস্ট্রম। এন এর ভ্যালু যদি 3 নিই R3 R2 R1, R3 is equal to 0.53 ইন্টু 9 অ্যামস্ট্রম, তাই তো, ইন্টু 9 অ্যামস্ট্রম। বোঝা গেল কি গেল না? ভালোভাবে দেখো তোমরা, ভালোভাবে দেখো। R1 is equal to 0.53 into 1 angstrom, R2 is equal to 0.53 into 4 angstrom, R3 is equal to 0.53 into 9 angstrom। বোঝা গেল কি গেল না? গেল। এর যদি আমি অনুপাত বার করি R1 is to R2 is to R3, 1 is to 4 is to 9 চলে আসবে, 1 is to 4 is to 9। এর যে অনুপাতের রেশিও সেটা চলে আসবে 1 is to 4 is to 9। বোঝা গেল কি গেল না? তো আমরা এখানে কি এইভাবে লিখতে পারি যে আর এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, এন স্কোয়ার বাড়লে আর এন বাড়বে, আর এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, ঠিক আছে, আর এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, তাই তো, আর এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার। বোঝা গেল? একদম গেল তো। আরেকবার বলি দেখ, আমরা যে ব্যাসার্ধ বা রেডিয়াসটা বের করলাম, এনতম কক্ষপথের ব্যাসার্ধ যেটা লেখা নেই এখানে, আমি তাও বলে দিচ্ছি। এনতম কক্ষপথে যে রেডিয়াস বা ব্যাসার্ধ বের করলাম সেটা হলো আর এন ইজিক্যাল টু 0.53 ইন্টু এন স্কোয়ার বাই জেড অ্যামস্ট্রম, ঠিক আছে। তারপর আমি কি বললাম, তারপর আমি কিছু ছোট ছোট কথা বললাম, যেমন এনতম কক্ষপথের ইলেকট্রন সমান 2n স্কোয়ার, এনতম কক্ষপথের ইলেকট্রন সমান 2n স্কোয়ার, কক্ষপথ বা শক্তি স্তর ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত হতে পারে, তাই তো। আর প্রোটন সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক, ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউটন সংখ্যা, তাই তো। এইসব ছোট ছোট কথা বললাম এবং আমি হাইড্রোজেনের ব্যাসার্ধ নির্ণয় করলাম, যেটা বেরোলো 0.53 এন স্কোয়ার এত অ্যামস্ট্রম, ঠিক আছে। আর বোর তত্ত্ব প্রয়োগ করে আমি অনুপাত বের করলাম, যেটা বেরোলো 1:4:9, 1:4:9। আর আমি বললাম আর এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার, আর এন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু। দেখ ভাই, তো ভাইরা এরপর আমি এটাই আজকে লাস্ট হবে, ঠিক আছে। স্পিড পর্যন্ত আমরা করিয়ে রাখবো, নেক্সট ক্লাসে আমরা এনার্জি থেকে কন্টিনিউ করবো, পরমাণু অ্যাটমের অ্যাটমটা শেষ করে দেবো। নেক্সট ক্লাস আমাদের শেষ ক্লাস হবে, এটা তোরা রিভাইজ করে আমি স্পিড পর্যন্ত করিয়ে দিচ্ছি। দেখ, এনতম কক্ষপথের ইলেকট্রনের বেগ বা স্পিড vn is equal to 2.2 into 10 to the power 6 z by n মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এটা হলো ফর্মুলা, তাই তো, এটা হলো ফর্মুলা। দেখ, এটাকে আমি সাইড করে দেবো, এই vn is equal to 2.2 into 10 to the power 6 z by n মিটার পার সেকেন্ড, এটাকে আমি সাইড করে দিয়েও আর একটা ফর্মুলার মাধ্যমে করতে পারি। দেখ ভালোভাবে বুঝ, আলোর বেগ কত বল, c সমান 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, তাই তো। দেখ, আলোর বেগের সঙ্গে যদি আমি 137 ভাগ করি, তোরা ভাগ করে দেখবে, আমি আর দেখলাম না, আমি করে দেখালাম না, সেটা হয়ে যাবে 2.2 into 10 to the power 6 হয়ে যাবে, 2.2 into 10 to the power 6 হয়ে যাবে। তো আমি যদি এই ভ্যালুটা এখানে পুট করি, এই যে এর জায়গায় আমি যদি এটা পুট করি, তো কি হয়ে যাবে, vn is equal to c by 137 z by n মিটার পার সেকেন্ড, z by n মিটার পার সেকেন্ড, তাই তো, z by n মিটার পার সেকেন্ড। দেখ আমি বলে দিই, আমি কি বার করলাম, আমি বার করলাম এনতম কক্ষপথের ইলেকট্রনের বেগ, ঠিক আছে। তো এনতম কক্ষপথে ইলেকট্রনের বেগ যদি আমি বার করি বা স্পিড যদি আমি বার করি, তাহলে vn is equal to 2.2 into 10 to the power 6 z by n মিটার পার সেকেন্ড আমরা বার করলাম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে,
তো আমরা যদি একটু মডিফাই করি এটাকে, এই সূত্রটাও চলবে, চলবে না এমনটা নয়, ঠিক আছে, এই সূত্রটা লাগিয়েও তোরা বের করতে পারিস। আমি যদি একটু মডিফাই করি, যে আলোর বেগ কত আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো আলোর বেগের সঙ্গে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডের সঙ্গে যদি 137 আমি ভাগ করে দিই, তাহলে 2.2 × 10⁶ চলে আসবে। তো vn ইজিক্যাল টু 2.2 × 10⁶ জায়গায় আমি যদি c/137 বসাই, তাহলে ভুল হবে না, ইন্টু z/n মিটার পার সেকেন্ড। তো অল্টারনেটিভ ফর্মুলা চলে এলো vn ইজিক্যাল টু c ইন্টু 137 ইন্টু z/n মিটার পার সেকেন্ড। তো ভাইরা, আজকের ক্লাস এ পর্যন্তই। এরপরে আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে কন্টিনিউ করব। এরপরে আছে এনার্জি এবং আরও কিছু জিনিস আছে যেটা আমরা পড়ব এবং শেষ করে দেবো, ঠিক আছে? চল।